এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে আছে বার্থডে বয় প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, বাঁকুড়ার ভুতুরে গ্রামে। এই প্রজেক্টে দুটো গল্প রয়েছে, দুটো গল্পই বাঁকুড়ার চালিডিহি গ্রাম নিয়ে। আজকে আপনারা শুনছেন প্রথম গল্পটা, আর পরের এপিসোডটাই হবে এইটার সেকেন্ড পার্ট। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে নীল, প্রদীপ্তা, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। গল্প পাঠে প্রত্যয়। তাহলে আর দেরি না করে বাঁকুড়ার চালিডিহি গ্রাম নিয়ে আমাদের প্রথম গল্পটা শুরু করি, বাঁকুড়ার ভুতুরে গ্রামে। পূর্ণিমার রাত, সম্পূর্ণ গ্রাম জুড়ে রূপলি আলোর বন্যা। আজ অনেক দিন পর সন্ধ্যা থেকে একটা ঠান্ডা বাতাস বইছে। বৃষ্টি না হলেও এই শীতল বাতাসটুকুই যেন ধুয়ে দিয়ে যাচ্ছে সারা দিনের উত্তাপকে। ঘরে ঘরে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রতি রাতে সজনে দিঘির মাঠে মূলত ব্যাটা মানুষদেরই আড্ডা জমলেও আজ এই শান্তিকে উপভোগ করতে যেন গাঁয়ের বধূরাও বেরিয়ে এসেছে রাস্তায়। আজও সজনেখালির মাঠে জমা হয়েছে প্রায় ২০-৩০ জন। পরনে লুঙ্গি আর কাঁধে গামছা নিয়ে কেউ শুয়ে, কেউ বসে, আবার কেউ আধ শোয়া অবস্থায় ঠ্যাং নাচাচ্ছে। হাবভাবখানা এমন যেন তাদের হুকুমেই প্রকৃতি ঠান্ডা বাতাস দিয়ে চারিদিক জুড়িয়ে দিচ্ছে। এতদিন পর মনে হচ্ছে দেহে প্রাণ ফিরল। যা অবস্থা গেল, তাতে বেঁচে আছি নাকি মরার পর গায়ে আগুন দিয়ে দিয়েছে সেটাই বুঝতে পারছিলাম না। পুকুরের জলে ডুবে থাকলে আরাম, কিন্তু যেই উঠবো অমনি আবার দগদগে গরম। উফ, গরম যেন দিন দিন বেড়েই চলেছে। কথাগুলো যেন খানিক অভিমানের সুরেই সবার মাঝে বলল রতন। সে চাষের কাজ করে। বাপ ঠাকুরদার আমলে জমি জমার পরিমাণ ভালোই ছিল, কিন্তু কমতে কমতে আজ সেটা অর্ধেক হয়ে ঠেকেছে। তার কথায় সায় দিয়ে গ্রামের প্রবীণ মানুষ নিতাই হালদার বলে উঠল, তা যা বলেছিস রতন, আমাদের অল্প বয়সে কিন্তু এত গরম ছিল না। তখন বৃষ্টি বাদলও অনেক বেশি হতো। আমাদের সময় আমরা যে কালবৈশাখী দেখেছি তা তোরা কল্পনাও করতে পারবি না। ইয়া বড় বড় গাছ উল্টে পড়ে পথ ঘাট সব বন্ধ হয়ে যেত। ঝড় সামলানোর জন্য মায়েরা ঘরে ঘরে শঙ্খধ্বনি উলুধ্বনি দিত। কেউ কেউ তো আবার বরুণ দেবকে শান্ত হয়ে বসার জন্য উঠোনে পিঁড়ি পেতে দিত। নিতাই হালদার নিজেদের সময়কার আরও কিছু বর্ণনা হয়তো দিতেন, কিন্তু কেউ একজন দূর থেকে ওনার নাম ধরেই চিৎকার করতে করতে ছুটে আসছে এদিকে। নিতাই কাকা, ও নিতাই কাকা, নিতাই কাকা। হাঁপাতে হাঁপাতে সামনে এসে দাঁড়ালো বুলু। নিতাই হালদারের বাড়ির দিকে ইশারা করে বলল, তুমি তুমি বাড়ি যাও তাড়াতাড়ি। কাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে, পাড়ার কয়েকজন সেখানে আছে। আমি তোমাকেই খবর দিতে এলাম। তুমি যাও তাড়াতাড়ি বাড়ি যাও, আমি গিয়ে কবরাজ মশাইকে খবর দিয়ে আসি। শেষের কথাগুলো বলতে বলতে যে পথে এসেছিল আবার সেই পথেই দৌড় লাগালো ছেলেটা। নিতাই হালদার লুঙ্গি তুলে বাড়ির পথ ধরল। বাকিরাও সঙ্গ নিল তার। তার বাসার উঠোনে ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই। মাটির দাওয়ায় বউয়ের নাড়ি টিপে পরীক্ষা করছেন কবিরাজ মশাই।
বেশ কিছুক্ষণ পরীক্ষা করার পর মুখ কালো করে এসে দাঁড়ালেন নিতাইয়ের সামনে। আমি আসার আগেই সব শেষ হয়ে গেছে নিতাই। হ্যাঁ, বাকিদের মতো বৌমার শরীরও রক্তহীন হয়ে গেছে বলে আমার মনে হয়। কি যে হচ্ছে কে জানে। কবিরাজ মশাইয়ের কথা শেষ হতেই উঠোনে যেন কথার গুঞ্জন শুরু হলো। সবার চোখে মুখেই যেন এক আতঙ্কের ছাপ। এই নিয়ে গত 2 মাসে মোট 12টা চিতা বাড়তি জ্বলল চালিডিহির শ্মশানে। মৃত্যু যে কখন নিঃশব্দে থাবা বসাবে তা বোঝা মুশকিল। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। ধীরে ধীরে আতঙ্ক যেন গ্রাস করছে সমস্ত গ্রামটাকে। কত পরিবার যে এই কারণে গ্রাম ছেড়ে চলে গেছে তার কোনো হিসেব নেই। কয়েক বছর আগে কোনো এক অজানা কারণে গ্রামের প্রধান খুন হয়। সবার ধারণা তারপর থেকেই গ্রামের এই অবস্থা। কবিরাজ মশাই নিতাই হালদারের কাঁধে হাত রেখে বলে গেলেন, নিতাই, রাত এখনো খুব বেশি হয়নি। তোমার স্ত্রীর সৎকারের ব্যবস্থা করো, মরা যেন বাসি না হয়। গ্রামের অবস্থা সবই তো জানো। গ্রামের মানুষজন হাতে হাত লাগিয়ে সৎকারের ব্যবস্থা করতে লাগলো। কিন্তু যেই তারা শ্মশানের দিকে রওনা হতে যাবে অমনি শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বিদ্যুতের আলোয় অন্ধকার গ্রামটা মাঝে মধ্যে স্পষ্ট হয়ে উঠছে, আবার অন্ধকারে গা ঢাকা দিচ্ছে। শ্মশান যাত্রীরা পড়ল মহা বিপদে। এই বৃষ্টি না কমলে কি করে বেরোয় বলো তো? এদিকে রাতও বাড়ছে। কবরেজ মশাই আবার বলে গেছেন যে আজকে রাতের মধ্যেই দাও করতে। বলেছেন কি আর সাধে? গ্রামের যা অবস্থা তাতে সন্ধ্যা পেরোলেই বিপদ। কি যে হলো গ্রামটার কে জানে। এত পুজো আচ্ছা করেও তো কিছু লাভ হলো না। আমরা তো কাজের জন্য বাইরে বাইরে থাকি, মেয়ে বউগুলো ঘরে একা থাকে। দুশ্চিন্তা যেন সবসময় লেগেই আছে। সেদিন যখন বৃষ্টি কমে এলো তখন রাত গভীর হয়েছে। নিতাই হালদারের বউকে কাঁধে নিয়ে সবাই রওনা দিল শ্মশানের দিকে। শ্মশানটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। অর্ধেক রাস্তা পেরোতেই একজন বলে উঠল, এই খাটিয়াটা কেমন যেন হালকা হালকা লাগছে না? বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম তখন তো এমনটা ছিল না। ও কিছু না, এতক্ষণ এই ভারী জিনিসটা বইতে বইতে সয়ে গেছে, তাই এমন লাগছে। এখন তাড়াতাড়ি পা চালাও, অনেকটা পথ বাকি এখনো। বড় দিঘির রাস্তাটা ধরলেই শ্মশানটা দূর থেকে দেখা যায়। ওরা শ্মশান ভূমিতে পা রাখতেই দূরে কয়েকটা শেয়াল যেন বিশ্রীভাবে ডেকে উঠল। এখানেই এই গাছটার নিচে নামাও খাটিয়াটা। আকাশে আবার মেঘ করে আছে, যদি একটু বৃষ্টি নামে তাহলে বরং কিছুটা রক্ষে হবে। বুলুর কথা মতো খাটিয়াটা নামানো হলো। কিন্তু সে কি, নিতাই হালদারের স্ত্রী কোথায়? খাটিয়া তো ফাঁকা। আমি তো তখনই বলেছিলাম খাটিয়াটা কেমন যেন হালকা হালকা লাগছে। তোমরা কেউ শুনলেই না আমার কথা। এখন বিশ্বাস হলো তো? হাজার কাউকে বেঁচে ফিরতে হবে না, মিলিয়ে নিও আমার কথা। এ ওর মুখের দিকে চাওয়াচাওয়ি করতে করতে সবাই এক জায়গায় জটলা বেঁধে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো। সত্যিই তো এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি গ্রামে। এখন কি হবে বলো দেখি? এইভাবে এখানে দাঁড়িয়ে কি সারা রাত কাটাতে হবে নাকি? সবাই মিলে একবার আশেপাশটা খুঁজে দেখবো নাকি, যদি পাওয়া যায়। কথাগুলো শেষ হতেই রতন বুলুকে একটা ধমক দিয়ে বলল, আরে পাগল হলি নাকি রে? এ কি তোর বাড়ির গরু না ছাগল যে খুঁজতে বেরোবি? একটা আস্ত মরা আমাদের চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল, আমরা কেউ টের পেলাম না, আর তুই বলছিস তাকে খুঁজতে যাবি?
এবার নিতাই হালদার মুখ খুলল। দেখ রতন, বুলু কিন্তু কথাটা মন্দ বলেনি। এইভাবে এখানে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকা যায় বলতো? তার চেয়ে বরং আমরা যে পথ ধরে এসেছি আবার সেই পথ ধরেই যদি খোঁজা যায় তাহলে ভালো হয়। কিন্তু এই সংসারে নিজে থেকে যদি কেউ হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়, তা সে জীবিত হোক বা মৃত। নিতাই হালদারের বউয়ের শরীরটাও সেদিন খুঁজে পাওয়া গেল না। দাহ না হলে শ্রাদ্ধের বিধান হিন্দু শাস্ত্রে নেই। সমস্ত গ্রাম যেন আরও এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। গ্রামের ঠাকুরমশাই সব কথা শুনে বলেছিলেন, এ ঘটনা মোটেই শুভ নয়। নিতাইয়ের বউ এই গ্রাম ছেড়ে কোথাও যায়নি, কাজেই বিপদ এখন আমাদের পায়ে পায়ে। এরপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। নিতাই হালদারের বউ বা তার বিদেহী গ্রামে কোনো উৎপাত বাধায়নি দেখে তাকে নিয়ে উত্তেজনা বা আলোচনা দুটোই ধীরে ধীরে কমে এসেছে। আজ আর ঘরে ঘুমোবো না, বুঝলি বউ? দড়ির খাটিয়াটা বরং তুই উঠোনে পেতে দে, আমি ওখানেই শোবো। তুই ছেলেটাকে নিয়ে ঘরে শোকে যা। রাতে খাওয়া শেষ করে হাত মুখ ধুতে ধুতে কথাগুলো বলল রতন। 2 দিন ধরে গরমের এমন অবস্থা যে সকালে রোদে তেতে থাকা মাটি রাতেও যেন ঠান্ডা হতে চায় না। গাছের পাতা পর্যন্ত নড়ে না হাওয়ায়। রাত বিরেতে ঘরের বাইরে শুয়ে আর কাজ নেই বলে ভয় ডরও লাগে না তোমার? ঠাকুর মশাই কি বলেছেন খেয়াল নেই? সবটা দু একটু পার হয়ে গেল, কিছুই তো হয়নি এখনো। তুই এত চিন্তা করিস না তো, আমি বরং খাটিয়াটা পাতি। তুই আমার বালিশটা এনে দেখি। উঠোনে শুয়ে আছে রতন। চারিদিকে অন্ধকারের মাঝে মাঝে জোনাকিগুলো চিকচিক করছে। মাঝে মাঝে 2-1টা শিয়াল আর কুকুরের ডাক শোনা যাচ্ছে নিস্তব্ধতার বুক চিরে। চোখে ঘুম নামছে রতনের। হাতের পাখাটা মাঝে মাঝে টকাস করে এসে মুখের ওপর পড়ছে। রতন আবার সেটাকে তুলে নিয়ে নাড়তে শুরু করছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর রতনের চোখে ঘুম নেমে এলো। পাখাটা পড়ে রইল তার বুকের উপরে। হাতলটা হাতের মুঠোয় তখনও ধরা। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল জায়গাটায়। রতনের হাতটা পাখার হাতল সমেত ধীরে ধীরে উঠে আসছে বুকের উপর থেকে। সেটা আবার নড়তে শুরু করেছে। ঘুমের ঘোরে প্রথমে রতন ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণেই তার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে উঠল, ঘরে যা রতন, অন্ধকারে সে আসে, ঘরে যা। কথাগুলো শেষ হতেই রতন হুড়মুড়িয়ে উঠে বসল। কে 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 কথা বললো? রতনের ভয়াতুর দৃষ্টিটা উঠোনে চারদিকে একবার পাক খেল। মন বলছে এখানে কেউ আছে, কিন্তু চোখ কারো নাগাল পাচ্ছে না। রতন ধীরে ধীরে ঘরে এসে ঢুকল। দরজাটা বন্ধ করে যেই বিছানার দিকে এগোতে যাবে, এমন সময় মনে হলো উঠোনে কিছু একটা যেন ছুটে বেড়াচ্ছে, আর তার সাথে একটা বিশ্রী হাসির শব্দ মেশানো কয়েকটা কথা ভেসে এলো। ভয় পেলে বুঝে আবার বাইরে শুলে জ্যান্ত ছেড়ে খাবো, কেউ খুঁজেও পাবে না।
গ্রামে আকস্মিক মৃত্যু ছড়িয়ে পড়লেও এভাবে এর আগে কেউ ভয় পায়নি। রতনই প্রথম। তাই কথাটা সে চেপে গেল। দুদিন বৃষ্টি বাদল হয়ে প্রকৃতি একটু ঠান্ডা হতে না হতেই আজ আবার চড়া রোদ উঠেছে। কোথাও যেন স্বস্তি পাওয়া যাচ্ছে না। আজ রবিবার, স্কুল ছুটি বলে ছেলেপেলের দল পুকুরের জল ছেড়ে আর উঠতে চাইছে না। মাসের এই দিনটাতে গ্রামের হেলথ সেন্টারে কলকাতা থেকে একজন ডাক্তার আসেন। তাই আজ সেন্টারের বাইরে গ্রামের মানুষের লাইন পড়েছে। কারোর মাথায় ছাতা, আবার কারোর গামছা। যারা একটু বয়স্ক তারা আগে পিছে লোককে বলে পাশে গাছের ছায়ায় বসে আছে। মায়েরা শাড়ির আঁচল দিয়ে বাচ্চার মাথা ঢেকে রেখেছে। হেলথ সেন্টারের বাইরে আজ একটা সাইনবোর্ড টাঙানো হয়েছে। তাতে লেখা আছে আগামীকাল সরকার থেকে একটা বিশেষ কারণে মেডিকেল টিম পাঠানো হবে এখানে। গ্রামের অস্বাভাবিক মৃত্যুর পিছনে বিজ্ঞানসম্মত কোনো কারণ পরীক্ষা নিরীক্ষা করার জন্য। গ্রামের মানুষ যেন পাশে থেকে তাদের যথাসম্ভব সাহায্য করে। একদল মানুষ এতে বেশ খুশি, আর একদল ঠোঁট উল্টে বলছে, বিজ্ঞান না ছাই, অপদেবতা ভর করেছে গ্রামে। সেই কোন বাপ ঠাকুরদার আমল থেকে এখানে আছি, খাবার খারাপ, জল খারাপ, মাটি খারাপ, এমন কথা তো কখনো শুনিনি। আর যদি ভূত পেরেতের ছায়া নাই থাকবে, তাহলে মরার সময় সবার শরীর ওরকম রক্ত শূন্য হয়ে যায় কেন? আর ওই নিতাইয়ের বউর মরা বডিটাও তো পাওয়া গেল না, সেইটার কি হলো? হ্যাঁ, কথাটা একেবারে ফেলে দেবার মতো নয়। যদিও এখন আর সন্ধ্যের পর একা কেউ পথে ঘাটে বেরোয় না, বিশেষ কোনো কাজে বেরোয় সেটাও দল বেঁধে। কিন্তু সব জায়গাতেই কিছু এঁচড়ে পাকা লোকজন থাকবেই। এরা নিজেদের পাকামোর কারণে বিপদের কোলে গিয়ে বসে। নাড়ু ঠিক সেই গোছে। হাজার বারণ করা সত্ত্বেও পাশের গায়ে কীর্তনের খিচুড়ি খাওয়ার লোভটা সে কিছুতেই ছাড়তে পারল না। ভরা পেটে ঢেকুর তুলতে তুলতে ফিরছিল সজনে দিঘির মাঠের পাশের রাস্তাটা দিয়ে। খিচুড়ির আনন্দে মুখে দুকলি গান থাকবে না, তাও কি সম্ভব? মাঠের মাঝ বরাবর আসতেই হঠাৎ চারিদিক আলো করে কাছেই কোথাও যেন একটা বাজ পড়ল। এই এক সমস্যা হয়েছে এখন। কখন যে বৃষ্টি নামবে আর কখন যে আবার ঝলমলিয়ে রোদ উঠবে কিছুই বোঝা যায় না। তার উপর এখন রাতের বেলা। কি বিপদ হলো রে বাবা! ভরা পেটে কোথায় বাড়ি গিয়ে নাক দেখে ঘুমাবো? এখন যদি বৃষ্টি নামে তাহলেই বিপদ। ধারের কাছে কিছুই নেই যে গিয়ে দাঁড়াবো। আসার সময় কেন যে ছাতাটা নিয়ে বেরোলাম না, ধরতে কি। দেখি তাড়াতাড়ি পা চালিয়ে কতটা এগোনো যায়। নাড়ুর মুখের কথা শেষ না হতেই আবার একটা বাজ পড়ল, তার সাথে দু এক ফোঁটা বৃষ্টির জল। এটাই বাকি ছিল এতক্ষণ। দেখতে দেখতে বৃষ্টির তীব্রতা বাড়ল। নাড়ু ভেবে দেখল আশেপাশে যখন কোনো দাঁড়াবার জায়গা নেই তখন থেমে লাভ নেই। যাকে গরমকালে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে? সেই কোন ছোটবেলায় বৃষ্টিতে ভিজে আম কুড়ানো, মাছ ধরা, সেসব এখন অতীত। কাজেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে নাড়ু এগিয়ে চলল বাড়ির দিকে। ততক্ষণে চারিদিকে ব্যাঙের সঙ্গীতাঞ্জলি শুরু হয়ে গেছে। সজনে দিঘির জলের উপর বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে খেলে বেড়াচ্ছে, দেখে মনে হয় দিঘির জলের সাথে বৃষ্টির জলের ছোঁয়াছুঁই খেলা চলছে। সমস্ত রাস্তা কাদা আর লতায় পাতায় মাখামাখি। বিস্তীর্ণ ধান ক্ষেতের উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ে কোথাও যেন লুকিয়ে যাচ্ছে। এইসব নানা জিনিস দেখতে দেখতে সে এগিয়ে চলেছে। কিন্তু হঠাৎ তার কেন জানি না মনে হলো
চারিদিকে যখন এমন মুষলধারে বৃষ্টি পড়ছে, তখন কই তার মাথায় বা গায়ে তো কোনো বৃষ্টির জল পড়ছে না। এতক্ষণে নাড়ুর যেন শীত করতে শুরু করেছে। প্রকৃতির যে দৃশ্যগুলো তার মনে নেশা ধরাচ্ছিল, এখন সেগুলোকেই যেন মৃত্যুর হাতছানি বলে মনে হচ্ছে। সে থামল, পা যেন কিছুতেই এগোচ্ছে না। শুধু মনে হচ্ছে রাতের অন্ধকারের থেকেও আরো ভয়ানক কিছু জমাট বেঁধে আছে তার মাথার উপরে। কিন্তু সেটা কি? নাড়ু মাথাটা তুলে চাইল একবার উপরের দিকে। সাথে সাথে একটা প্রচণ্ড আর্তনাদ যেন গলা দিয়ে বেরিয়ে আসতে গিয়ে আটকে গেল। মনে হলো কোনো লোভাতুর জীব বা কোনো ফলার মতো দাঁত এক নিমেষে শুষে নিল তার শরীরের সমস্ত রক্ত। বেশ কয়েকবার মুখ থেকে কিছু চাপা গোঙানির শব্দ বেরিয়ে এসে নাড়ুর নিষ্প্রাণ শরীরটা এলিয়ে পড়ল বৃষ্টি ভেজা মাটির রাস্তার উপর। পরের দিন সকালে যখন মেডিকেল দল এসে উপস্থিত হলো চালিডিহি গ্রামে, তখন নাড়ুর শরীরটা দড়ি দিয়ে বাঁধা হচ্ছে খাটিয়ার সাথে। একজন সুদর্শন লম্বাটে গোছের লোক এগিয়ে এসে বলল, এই আপনারা সবাই একটু সরে যান, আমি বডিটা একটু দেখব। মৃত্যুর পর মানুষের শরীর নিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা গ্রাম্য রীতিনীতির বাইরে, কিন্তু সরকারি কাজে বাধা দেওয়া মানে আইনের মার প্যাচে পড়া। তাই ওর মুখ চাওয়াচাওয়ি করে সবাই সরে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর ভদ্রলোক নিজের এক সহকর্মীর সাথে আলোচনা করতে লাগলো। বডিটা অনেকক্ষণ জলে ভেজা ছিল, তাই একটু গুলিয়ে যাচ্ছে, তবে মনে হচ্ছে অ্যানিমিয়া। এটাই গ্রামের মানুষদের বিশাল সমস্যা। ডাক্তারবাবুরা ছেড়ে দিতেই নাড়ুর মৃতদেহটা নিয়ে গ্রামের মানুষ রওনা দিল শ্মশানের দিকে। সবাইকে জানানো হলো যে গ্রামের বিভিন্ন জলাধার, চাষের পদ্ধতি, দৈনন্দিন জীবনযাপনের পরিচ্ছন্নতা সব কিছু পরীক্ষা করে দেখা হবে। আশা করা যায় তাতেই গ্রামের মৃত্যু মিছিলের আসল কারণটা উদ্ঘাটন করা সম্ভব। গ্রামের মানুষ যেন দোটানায় পড়েছে। কাকে বিশ্বাস করবে, বিজ্ঞান নাকি অপার্থিব শক্তি? যদিও এর পেছনের কারণ কোনো জীবাণু টিবাণু হলেই হয়তো মানুষ বেশি শান্তি পেত। শহর থেকে যারা এসেছেন তাদের থাকার ব্যবস্থা হেলথ সেন্টারে করা হয়েছে। সেখানে 4টে ঘর অতিরিক্ত রয়েছে। খুব প্রয়োজন না হলে সেগুলো ব্যবহার করা হয় না। মেডিকেল অফিসাররা সেদিন সমস্ত গ্রাম ঘুরে গ্রামের মানুষের সাথে কথা বলেই কাটিয়ে দিল। অবশ্য এটাও তাদের কাজের একটা অংশ। সেদিন একটু দুপুরবেলার দিক থেকেই চারিদিকটা কেমন যেন গুমোট হয়েছিল, যেন প্রকৃতি চলতে চলতে হঠাৎ করে থেমে গেছে, যেন সে চলতে ভয় পাচ্ছে। হাঁসফাঁস করার মতো অবস্থা। শ্বাস নিলেও যেন আগুনের হলকার মতো বাতাস ফুসফুস জ্বালিয়ে তুলছে। অস্বস্তিকর বুক চিরে সন্ধ্যাবেলা যেন সমস্ত আকাশ ভেঙে পড়ল চালিডিহির মাটিতে। এমন বৃষ্টির তাণ্ডব যে কত বছর এখানকার মানুষ দেখেনি তা বলা কঠিন। নিমেষে সমস্ত পুকুর ভরে গিয়ে মাঠ ঘাট সমেত গোটা গ্রাম যেন ভাসিয়ে দিচ্ছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু বৃষ্টির সাদা আস্তরণ। মনে হচ্ছে এটা কোনো গ্রাম নয়, ঠিক যেন একটা বৃষ্টি মহল। বৃষ্টি আর বাজের শব্দ ছাড়া দ্বিতীয় কিছু শোনা যাচ্ছে না। আর ঝড় বৃষ্টির সাথে যে লোডশেডিং এর একটা অলিখিত সম্পর্ক আছে সেটা কে না জানে। হেলথ সেন্টারের ভেতরে বসে
চারজন কলকাতাবাসী গ্রামের ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। তাদের ধারণা, গ্রামের মানুষকে একটু বুঝিয়ে সুঝিয়ে চিন্তা ভাবনার উন্নতি ঘটাতে পারলে, তার সাথে কিছুটা চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে এ সমস্যার সমাধান সহজেই ঘটবে। এটা তেমন কোনো চিন্তার ব্যাপার নয়। কিন্তু জীবন যে সবসময় আমাদের বানানো হিসেব অনুযায়ী চলবে, তার তো কোনো মানে নেই। এখানে কোন ঘটনার পিছনে কোন কারণ লুকিয়ে থাকে তা আগে থেকে অনুমান করা কঠিন। হেলথ সেন্টারের দেওয়াল ঘড়িতে তখন রাত 11টা বাজে। হ্যারিকেনের আলোটা সামান্য কমিয়ে বিছানায় উঠে এলেন অসীম সান্যাল। উনি অভিজ্ঞ ডাক্তার, এই সমস্ত মেডিকেল টিমের হেড। বাকি তিনজন যে যার ঘরে শুয়েছে। সন্ধ্যা থেকে বৃষ্টির তীব্রতা টিনের চালে যেন কামানের তোপের মতো লাগছে। জানালার করাতের মতো পাল্লার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘরের ভেতরটাকে উঁকি মেরে দেখে যাচ্ছে। হঠাৎ জানালায় একটা টোকার শব্দ। অসীমবাবু প্রথমে ব্যাপারটা খুব একটা পাত্তা দিলেন না। বৃষ্টির রাত, কি শুনতে কি শুনেছেন। কিছুক্ষণ পর আবার সেই টোকার শব্দ। এবার আর একবার নয়, পরপর বেশ কয়েকবার। অসীমবাবু বিছানায় উঠে বসলেন, কান খাড়া করলেন জানালার দিকে। না, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ এইভাবে কাটার পর কি মনে হতে তিনি এগিয়ে গিয়ে জানালাটা খুললেন। সামনের কিছুটা ফাঁকা জায়গা, তারপরেই সরু মাটির রাস্তা। বৃষ্টির ফোঁটাগুলো বিদ্যুতের আলোটাকে যেন পিপিলিকার ছাঁকের মতো ঘিরে ধরেছে। তিনি একটা সিগারেট শেষ করে জানালার পাল্লা দুটো আবার বন্ধ করতে গিয়েও যেন থমকে গেলেন। রাস্তার উপরে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না। এত রাতে এই ঝড় বাদলার মধ্যে কে দাঁড়িয়ে আছে ওখানে? গ্রামের কেউ কি অসুস্থ হয়েছে নাকি ওনার বাড়িতে? হয়তো অনেকবার ডেকেছে, বৃষ্টির শব্দে শুনতে পাইনি। জানালা থেকে ফিরে কথাগুলো বিড়বিড় করতে করতে ছাতা মাথায় দিয়ে হেলথ সেন্টারের গেটটা খুলে বেরিয়ে এলেন তিনি। কিন্তু কেউ তো নেই রাস্তায়। তবে কি ভদ্রলোক চলে গেলেন? এই ঝমঝম বৃষ্টিতে যত দূর দৃষ্টি যায়, অসীমবাবু এদিক ওদিক একবার ভালো মতো দেখলেন। আবার ফেরার জন্য যখন পা বাড়িয়েছেন, ঠিক সেই সময় বিদ্যুতের আলো কয়েক মুহূর্তের জন্য যেন আলোর বন্যা বইয়ে দিল চারিদিকে। সেই আলোয় অসীমবাবুর চোখে যা ধরা পড়ল, সেটা অন্তত ওনার মেডিকেল সায়েন্সে অসম্ভব। ঘরের ভেতরে ওনার খোলা জানালাটার পাশে ওটা কে দাঁড়িয়ে আছে? মুখটা কপাল থেকে থুতনি পর্যন্ত তেরছাভাবে চেরা। ভেজা চুলগুলো মুখের সামনে দড়ির মতো ঝুলছে। ঠোঁটটা অস্বাভাবিক মোটা আর বড়। সেখানে লেগে আছে একটা শয়তানি হাসির ছোঁয়া। চোখ দুটো ঘোলাটে। তার দিকে চোখে চোখ পড়তেই মানুষটা যেন জানালা থেকে সরে গেল। এটা কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? এভাবে রাতের অন্ধকারে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। কাজেই তিনি বারান্দায় উঠে এলেন। এক পাশে ভেজা ছাতাটা নামিয়ে রেখে ধীর পায়ে দরজা খুলে ঘরে একটা পা বাড়ালেন। হঠাৎ তার মাথায় একটা কথা খেলে গেল। আশ্চর্য, বেরোনোর সময় দরজাটা বাইরে থেকেই যেভাবে বন্ধ করে গেছিলাম তেমনই তো আছে। তাহলে একটু আগে যে ঘরের ভেতর যাকে দেখলাম, সে কোথায় গেল? পাশের কোনো ঘরে? ওখানে তো বাকিরা ঘুমোচ্ছে, একবার গিয়ে দেখা দরকার।
কথাগুলো নিজের মনে বলে নিয়ে যেই পেছনে ঘুরে ঘর থেকে বেরোতে যাবেন, অমনি ভেতর থেকে ভেসে এলো একটা বিশ্রী হাসির শব্দ। এই হাসি একমাত্র ওরকম বিশ্রী মুখেই মানায়। অসীমবাবুর এই প্রথমবার মনে হলো বিজ্ঞানের হাত ধরে বোধহয় এই গ্রামের দিন ফেরানো সম্ভব নয়। টেবিলের ওপর রাখা হ্যারিকেনের আলোটা আরো কিছুটা বাড়িয়ে দিলেন তিনি। একটা দেওয়ালের উপরের দিকে চওড়া মতো একটা বাঙ্ক আছে, সেখানে নানা রকম জিনিসপত্র। কড়া বাঙ্কটায় একটা পুরনো কাপড়ের পর্দা টাঙানো। হাসির শব্দটা আসছে ঠিক ওই পর্দার পেছন থেকে, ছাদের থেকে কয়েক আঙুল নিচে। দুটো কালো হাত যেন পর্দাটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। পর্দার উপর দিয়ে উঁকি মারছে সেই অপার্থিব মুখটা, সাথে সেই হাড় কাঁপানো কুটিল হাসি। অসীমবাবুর সমস্ত শরীরে কেউ যেন বরফের প্রলেপ দিয়ে যাচ্ছে। এতক্ষণ যেই সাহসের ওপর ভর করেছিলেন তিনি, সেটা যেন নিমেষের মধ্যে কেউ ছিনিয়ে নিল তার থেকে। তিনি কি এখনো জীবিত নাকি মৃত, সেটাই যেন বুঝে উঠতে পারছেন না। কানে অস্পষ্ট মানুষের কথার আওয়াজ ভেসে আসছে। চোখ মেলে চাইলেন অসীম সান্যাল। সকাল হয়েছে, রাতের অন্ধকার কেটে গিয়ে চারিদিক আলোয় ভরে উঠেছে। এখন কেমন লাগছে স্যার? কালকে রাতে কি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন? সকালে আপনি মেঝেতে পড়েছিলেন, আমরা সবাই তো বেশ ভয় পেয়ে গেছিলাম। না না, সেরকম কিছু নয়, আমি ঠিকই আছি। আপনি বরং আজকের দিনটা বিশ্রাম নিন, কাল থেকে কাজ শুরু করব। সেটা করলে মন্দ হয় না। আজ রাতটা আমি আগে একটু দেখতে চাই। আগের রাতে এত ঝড় বৃষ্টি হওয়ায় আজ সকালে রোদ উঠলেও তার তেজ খুবই কম। ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। শুধু মানুষ নয়, পশু পাখি গাছপালা সব কিছুই যেন শান্তির নিঃশ্বাস ফেলেছে। সারা দিন ঘরে বিশ্রাম নেওয়ার পর অসীমবাবু একটু গ্রাম ঘুরতে বেরিয়েছেন। অনেক জায়গায় বড় বড় গাছ পড়েছে। এদিক ওদিক ঘুরে পাঁচুর দোকানের চা খেয়ে পথ চলতি কিছু মানুষের সাথে কথা বলে তিনি যখন ফেরার পথ ধরলেন, তখন চারিদিক নিকষ কালো অন্ধকারে গা ঢাকা দিয়েছে। এক জায়গায় গাছ পড়ে পোস্টের তার ছিঁড়ে যাওয়ায় অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠেছে। টর্চের আলোটা মাটিতে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে তিনি এগিয়ে চলেছেন। সজনে দিঘির ধারে একটা ছোট মতো বসার জায়গা। চাঁদের আলোয় সেটা সাদা বরফের স্তূপের মতো লাগছে। অসীমবাবুর খুব ইচ্ছে হলো দুদণ্ড সেখানে বসার। শহরে প্রকৃতিকে এইভাবে উপভোগ করার সুযোগ খুব একটা হয় না। ঠান্ডা হাওয়ার সাথে চাঁদের আলো মায়াবী করে তুলেছে জায়গাটাকে। তিনি সেখানে গিয়ে বসলেন। বেশ কিছুক্ষণ এইভাবে আনমনে বসে থাকার পর সিগারেটের ভাগটা বসার বেদিটার গায়ে ঘষতেই সেটা যেন একটু নড়ে উঠল। অসীমবাবু ছিটকে সরে এলেন কয়েক পা। এতক্ষণ তিনি চাঁদের আলোয় যেটাকে বসার জায়গা বলে ভুল করেছেন, সেটা আসলে উবু হয়ে বসে থাকা কাল রাতের সেই অপার্থিব জীবটা। সেটা এবার উঠে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এক পা দুপা করে এগিয়ে আসছে অসীমবাবুর দিকে। না জানি কখন তার বরফের মতো ঠান্ডা হাতটা যেন ক্রমে চেপে বসতে শুরু করেছে ওনার গলায়। দম বন্ধ হয়ে আসছে, চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নামছে। কানে ভেসে আসছে কয়েকটা শব্দ।
ওই ঘর আমার। ওখানে আবার ঢুকলে মাথাটা শরীর থেকে আলাদা করে দেব। এক ফোঁটাও রক্ত থাকবে না শরীরে। সবার যা হয়েছে তোরও তাই হবে। কানে ভেসে আসছে কয়েকটা শব্দ। কথাগুলো শেষ হতেই যেন কয়েক হাত দূরে গিয়ে পড়লেন তিনি। গলা দিয়ে একটা শুকনো কাশি বেরিয়ে এলো। সেদিন রাতটা অসীমবাবু কোনো মতে ফিরে এসে ইচ্ছে করেই পাশের ঘরে অন্যান্যদের সাথে কাটালেন। পরের দিন সকাল 10টা থেকে ওনাদের কাজ শুরু হওয়ার কথা। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। অসীমবাবু নিজের ঘরে এসে ঢুকলেন। কাঠের টেবিলটার উপর চেয়ার দাঁড় করিয়ে উঠলেন। বাঙ্কের পর্দাটা সরাতেই একরাশ ধুলো আর একটা বাজে গন্ধ এসে ঠেকল ওনার নাকে। সেখানে রাখা আছে বেশ কয়েকটা টিনের বাক্স আর ট্রাঙ্ক। জায়গাটা একবার ভালো মতো চোখ বলিয়ে নিতেই একেবারে কোনায় একটা কালো কাপড়ের পুঁটলি চোখে পড়ল। তিনি খুব সাবধানে সেটাকে নামিয়ে আনলেন। ভেতরে ভারী মতো কিছু একটা আছে। নিচে নেমে এসে সবেমাত্র সেটা খুলতে যাবেন, অমনি একজন পেছন থেকে ডাক দিয়ে বলল, স্যার চা দিয়ে গেছে, আপনারটা কি ঘরে দিয়ে যাব? না, আমি যাচ্ছি, তোমরা শুরু করো। মনে আছে তো আজ ঠিক 10টায় কাজ শুরু হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই সময় মতো রেডি হয়ে যাব। তখনকার মতো পুটুলিটা যত্ন করে তুলে রাখলেন তিনি। মনে মনে স্থির করলেন আজ রাতে সেটা খুলে দেখবেন। সারাদিন গ্রামের মানুষের সাথে মিলেমিশে এক প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে সময় কাটল। কাজের ফাঁকে ফাঁকে গ্রামের মেয়ে বউরা কাঁচা আমের শরবত, আখের গুড়ের জল, আখের রস এইসব যোগান দিয়ে যাচ্ছিল। তাদের আন্তরিকতার কোনো তুলনা হয় না। অসীমবাবুর তবু কাজের ফাঁকে ফাঁকে সেই পুটুলিটার কথা মনে পড়ে যাচ্ছে। সেদিনকার কাজ যখন প্রায় শেষ, তখন বিকেল হয়েছে। রোদের দাবদাহ তার করাল থাবা তুলে নিয়েছে গ্রামের মাটি থেকে। সবাই ক্লান্ত শরীরে পাঁচুর দোকানে বসে চা খাচ্ছে। গ্রামের বেশ কিছু মানুষ উপস্থিত সেখানে। হঠাৎ রতন এসে হাত জোড় করে দাঁড়ালো অসীমবাবুর সামনে। বলছিলাম আগে স্যার, আপনারা শহরের গণ্যমান্য মানুষ, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতুম। আপনারা সবাই মিলে যেভাবে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাতে আর যাই হোক আপনাদের আতিথেয়তা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। বলুন বলুন, নিঃসংকোচে বলুন। আর যদি রাতে এই গরিবের ঘরে দুটো ডাল ভাত খেতেন, খুব ভালো লাগতো স্যার আমার। গ্রামের টাটকা শাকসবজি আর জ্যান্ত মাছের ঝোলের স্বাদ আপনারা কিন্তু শহরে পাবেন না। হ্যাঁ, আসবেন তো স্যার? আপনি এত করে বলছেন যখন, তখন বারণ করি কি করে বলুন? সেদিন রাতে রতনের স্ত্রী খুব যত্ন করে খাওয়ালো অসীমবাবুদের। কলাইয়ের ডাল, আলু পোস্ত, মাছের ডিমের বড়া, পুকুরের জ্যান্ত রুই মাছের ঝোল আর আমের টক দিয়ে তৃপ্তি করে খেলো সবাই। চলুন স্যার, আমি বরং আপনাদের একটু এগিয়ে দিই। আপনারা এখানে নতুন, রাতের অন্ধকারে পথ হারালে বিপদ। এই দেখছেন না, আকাশে একটাও তারা নেই, সব কেমন মেঘে ঢেকে আছে। কথাটা বলতে বলতে একটা ছাতা সাথে নিল রতন। গ্রামের সরু মাটির রাস্তাটা ধরে হেলথ সেন্টারের দিকে এগিয়ে চলল ওরা। আচ্ছা রতনবাবু, আমি শুনলাম গ্রামের মানুষদের ধারণা যে গ্রামের যে অবস্থা তার পিছনে নাকি কোনো অপশক্তির হাত আছে। আপনার কি মনে হয় এটা ঠিক? আসলে স্যার, গ্রামের অবস্থা আগে এরকম ছিল না, কিন্তু কয়েক বছর আগে আমাদের প্রধান মশাই খুন হয়, আর তারপর থেকে এই গ্রামটার এই অবস্থা। কত পরিবার যে গ্রাম ছেড়ে চলে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। খুনের ব্যাপার তা পুলিশ কিছু করেনি?
করতে এসছিল, তারপর আস্তে আস্তে সব ধামাচাপা পড়ে গেছিল। ওই হেলথ সেন্টারের ভেতর প্রায় 1.5 দিন রাখা ছিল প্রধান মশাইয়ের বডিটা। রতনের মুখের শেষ কথাটা শুনে অসীমবাবুর শিরদাঁড়াটা যেন টান টান হয়ে গেল। রতন নিতাই হালদারের বউ এবং তার নিজের অভিজ্ঞতার কথাও জানালো অসীমবাবুকে। এই যে এখান থেকে আর 2 মিনিট সোজা হাঁটলেই পৌঁছে যাবেন স্যার। আমি তাহলে আসি। সেদিন রাতে সহকর্মীদের হাজার অনুরোধকে উপেক্ষা করে অসীমবাবু নিজের ঘরেই থেকে গেলেন। গ্রামের মানুষের ধারণা যেন তার মনেও বাসা বাঁধতে শুরু করেছে। যে পথেই হোক এই ঘোর অমানিসা থেকে গ্রামের মানুষকে মুক্তি দিতে হবে। পুরো গ্রাম ডুব দিয়েছে ঘুম পুকুরে। অসীমবাবু উঠে এলেন বিছানা ছেড়ে, নামিয়ে নিয়ে এলেন সেই কালো পুটুলিটা। বাইরে প্রচণ্ড শব্দ করে একটা বাজ পড়ল, সাথে সাথে ঘরের লাইটটাও গেল বন্ধ হয়ে। তিনি তাড়াতাড়ি গিয়ে হ্যারিকেনটা জ্বালালেন, তারপর সেটাকে পুটুলির পাশে এনে রাখলেন। ঘরের দরজাটা অসীমবাবুর ঠিক পিছনে। উনি যেই পুটুলিটা খোলার জন্য সেটাকে স্পর্শ করেছেন, অমনি দরজাটা প্রচণ্ড একটা শব্দ করে খুলে গেল, ঠিক যেন কেউ রাগে ধাক্কা দিয়ে খুলে দিল সেটাকে। সাথে ঘরের তাপমাত্রাও যেন বেড়ে গেল বহুগুণ। অসীমবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করলেন। ফিরে আসতে যাবেন এমন সময় টেবিলের সামনে রাখা চেয়ারটা তার দিকে ঘুরে স্থির হয়ে গেল, যেন কেউ ওই চেয়ারখানা দখল করে ওনার আর ওই পুটুলির মাঝখানে বাঁধা হয়ে দাঁড়ালো। খোলা জানালাটা দিয়ে বাইরের ঝোড়ো হাওয়া ঢুকছে ঘরের ভিতর। কে আছে এখানে? কথা বলো, কি চাও তুমি? রক্ত চাই, রক্ত 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 চাই, এক এক করে গ্রামের সবার রক্ত চাই আমি। মাথাটা শরীর থেকে আলাদা হওয়ার কষ্ট কাকে বলে জানো তোমরা? কাটা গলা থেকে বেরিয়ে আসা রক্ত যখন নিষ্প্রাণ শরীরটাকে পিছিয়ে দেয়, জানো জানো তখন কেমন লাগে? আমি জানি, আমি সেই রক্তের দাম দিতে হবে সবাইকে। কারো মুক্তি নেই। এই গ্রাম আমার। আমি বাঁচলেও প্রধান, আর মরলেও প্রধান। অসীমবাবু বুঝলেন তিনি পুটুলিটা নামিয়ে নিয়ে এসে বড় ভুল করে ফেলেছেন। যে সমস্যার সমাধান আমাদের হাতে থাকে না তাকে সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো। কিছুক্ষণের মধ্যেই ঘরের পরিবেশটা যেন আবার স্বাভাবিক হয়ে গেল। বাইরে জলীয় ঠান্ডা হাওয়া যেন এতক্ষণের গুমোট ভাবটাকে দূর করে দিচ্ছে। বৃষ্টির ধারা যেন রহস্যের জাল বুনছে। অসীমবাবু তাড়াতাড়ি এগিয়ে গেলেন টেবিলের দিকে, কিন্তু আশ্চর্য, সেটা কোথায়? কিছুক্ষণ আগেও তো টেবিলের উপরেই ছিল। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেটা। প্রচণ্ড হাওয়ায় জানালার পর্দাটা দুবার ধাক্কা খেল। অসীমবাবু সেটাকে বন্ধ করতে গিয়ে আজও থমকে দাঁড়ালেন। বৃষ্টির সাদা চাদরের গা ঢেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে সেই অপার্থিব জীবটা। বিদ্যুতের আলোয় যেন ঠিকরে পড়েছে তার চোখের জ্যোতি। হাতে ধরা আছে সেই কালো পুটুলিটা। অসীমবাবু বুঝলেন পৃথিবীতে কিছু কিছু জিনিস গোপন থাকাই ভালো। যার রক্তে গ্রামের মাটিতে এই অভিশাপ নেমে এসেছে, হয়তো তার হাত ধরেই একদিন গ্রাম অভিশাপ মুক্ত হবে। পরের দিন একটু বেলার দিকে
অসীমবাবু তার সহকর্মীদের সাথে কলকাতার দিকে রওনা হলেন। যাওয়ার আগে জানিয়ে দিয়ে গেলেন প্রাকৃতিকভাবে এই গ্রামে কোনো সমস্যা নেই। ওনাদের অ্যাম্বাসাডার গাড়িটা কিছুটা দূর যেতেই দাঁড়িয়ে পড়ল। বিপরীত দিক থেকে একটা ডেড বডি কাঁধে নিয়ে কিছু মানুষ এগিয়ে আসছে এদিকে। অসীমবাবুকে নামতে দেখে তারাও থামল। আপনারা চলে যাচ্ছেন স্যার? অবশ্য আমাদের তো আর উপায় নেই। কাল রাতে রতনটাও চলে গেল। কেউ বাঁচবে না এই গ্রামে, কেউ বাঁচবে না। আপনারা চলে যান স্যার, চলে যান। রতনের মৃত্যুটা একেবারে যেন বিনা মেঘে বজ্রপাত। অসীমবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার গাড়িতে উঠলেন। ধুলো উড়িয়ে গাড়ি ছুটল হাই রোডের দিকে। পেছনে পড়ে রইল অভিশপ্ত চালিডিহি। জীবন অসীমবাবুকে এক নতুন অধ্যায় শেখালো। তিনি জানলেন অপার্থিব জগতের স্বরূপ। শুধু জানা হলো না কি ছিল ওই কালো পুটুলিটাতে। আপনারা শুনলেন পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প, বাঁকুড়ার ভুতুরে গ্রামে। এই গল্পটার আরেকটা সিকুয়েল আছে, যেটা আসবে আমাদের পরের ভিডিওতে। গল্পের বিভিন্ন চরিত্রে ছিল নীল, প্রদীপ্তা, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর চলুন দেখি সবাই কি বলছে। আমাদের মেম্বার হক স্পেস বলছে, দাদা ট্রেনের গল্পগুলো আসলে একটু ভালো হয়। আসলে আমার পড়াশোনার পাশে একটা পার্ট টাইম জব করি, সেটাতে বেশিরভাগ সময় আমাকে ফার্স্ট বা লাস্ট ট্রেনে ঘরে আসতে হয়। ট্রেনে চড়া প্রায় একটা নেশা হয়ে গেছে, তাই আর কি গল্পগুলো ভালো লাগে ট্রেনের। ডেফিনেটলি চেষ্টা করব। ট্রেনের গল্প কয়েকটা আছে, দেখতে হবে সেটা নিয়ে, ট্রেনের গল্পগুলো নিয়ে একটা প্লেলিস্ট করা আছে কিনা। যদি থাকে সেটা ডেফিনেটলি চেক আউট করো, না হলে আজকের বা কালকের মধ্যেই স্পেশালি ট্রেনের গল্প নিয়ে একটা প্লেলিস্ট আমরা রেডি করে দেবো। তাহলে সেটা সবার সুবিধা হবে আই গেস। তোমরা কি বলো সেটা কমেন্টসে জানাও। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। দেবশ্রী ভট্টাচার্যের লেখা এক ঝড়ের রাতে গল্প থেকে একটা কমেন্ট পড়ছি। ইন্দ্রমণ্ডল বলছে, অসাধারণ গল্প। আমি ইন্দ্রমণ্ডল, দ্বাদশ শ্রেণীর ছাত্র। তোমাদের চ্যানেলের পোকা। অন্ধকারে অঙ্ক করতে করতে পড়াশোনার শেষে ভীষণ ভালো লাগে। তালদিঘি এবং অন্যান্য সমস্ত গল্প ইতিমধ্যেই শুনে নিয়েছি। একটা ছোট্ট অনুরোধ রইল, তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক ফিরিয়ে আনবার জন্য। তারানাথ তান্ত্রিকের পরে আমার কিন্তু ওই চরিত্রটাই আর সকল তান্ত্রিক চরিত্র গঠনের মধ্যে অভিনব লাগে। কমেন্টটা পড়ো গো, সাথেই ভবিষ্যতে তোমাদের প্রতি কিছু আবেদনের প্রবল ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। তন্ত্র গল্প করার বিষয়ে একটাই কথা বলবো যে আমার মনে হয় পার্সোনালি যে তন্ত্রর গল্প লিখতে গেলে বা ঠিকভাবে করতে গেলে কিছুটা জ্ঞান দরকার, কিছুটা নলেজ এই সাবজেক্টের ওপর দরকার। এবং ম্যাক্সিমাম যে গল্পগুলো আমি শুনে থাকি তন্ত্রের, সেগুলোতে কি হয়, আবার বেশি জ্ঞান থাকে, গল্পটা আর গল্প থাকে না। আবার কিছু কিছু গল্পে সুপারম্যান তো হয়ে যায় তান্ত্রিকরা। তো যাই হোক, খুব একটা ডেলিকেট ব্যালেন্স রেখে তন্ত্রের গল্প লিখতে হয় আমার মতে। এবং সেইটা যতদিন না আমার মনে হচ্ছে যে আমরা বা আমাদের রাইটাররা করে উঠতে পারছি, ততদিন তন্ত্রের গল্প একদম হার্ড কোর এক্সক্লুসিভলি তন্ত্রেরই গল্প করব, কারণ টপিকটা খুব ডেলিকেট। আর তন্ত্র কিন্তু আমাদের ধর্মের, স্পেশালি বাংলায় হিন্দু ধর্মের একটা বিশাল বড় দিক। তা সেইটা নিয়ে দক্ষতা না থাকলে ছেলে খেলাটা না করাই উচিত আমাদের মনে হয়। অ্যাটলিস্ট আমাদের চ্যানেলের কথা বলছি এরা খালি। তো দেখা যাক, বৃষাঙ্কটা কন্টিনিউ করতে পারবো কিনা ঠিক কথা দিতে পারছি না, তবে তন্ত্রের সিরিজ আগামী দিনে নিশ্চয়ই আসবে। আমাদের মেম্বার প্রদীপ পাত্র বলছে, দাদা শোনার কাজ করতে করতে গল্পটা শুনছি, এবার তো আমারও কাজ করতে ভয় করছে। যাই হোক, খুব ভালো লাগলো গল্পটা। অনেক অনেক ভালোবাসা রইল 221B হ্যারিসন রোডের জন্য। লাভ ফ্রম হাওড়া। এই কমেন্টটা হচ্ছে দেবশ্রী ভট্টাচার্যের লেখা এক ঝড়ের রাতে এই গল্পটাতে। এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, আমারও খুব ভালো লেগেছে। আর দেবশ্রীদির গল্পর যারা ফ্যান তারা ফ্যান,
মানে আমি পার্সোনালি নিজে একজন। তার কারণ দেবশ্রীদির গল্প সত্যি একটা শর্ট স্টোরি হয়, মানে খুবই ভালো লাগে, আমার দারুণ লাগে, একটা কমপ্লিট স্টোরি হয়। মানে তার মধ্যে কিন্তু এন্ডিং ওপেন থাকতে পারে, তার মধ্যে এন্ডিং ক্লোজ থাকতে পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু গল্পটা গল্পের মতো হয়। এটা আমার খুব ভালো লাগে, আর অনেকেই খুবই পছন্দ করে দেবশ্রীদির গল্প। আমাদের মেম্বার কৌস্তভ পান বলছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, সাথে এই গল্পটা, কিছুক্ষণের জন্য অন্য জগতে ছিলাম। বাই দ্য ওয়ে, লাভ ফ্রম বাঁকুড়া। এইভাবে আমাদের গল্প শুনিয়ে যেও দাদা, আর খুব ভালো থেকো। এই কমেন্টটা পড়েছে তালদিঘির এক শ্রাবণের রাতে গল্পটাতে। তো গল্পটা যারা শোনোনি, যারা এখনও তালদিঘি সিরিজটা শোনোনি, ডেফিনেটলি চেক আউট করো। গ্রাম বাংলার প্রেমীদের জন্য জাস্ট একটা অন্য ইউনিভার্স। ইনফ্যাক্ট ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিওভার্স। আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি কমেন্ট। বাঁকুড়া থেকে তুমি বললে, আর এই গল্পটাই কিন্তু বাঁকুড়ার ছিল যে গল্পটা এখন শুনলে। আর এইটা নিয়ে আবার সবাইকে রিমাইন্ড করিয়ে দিই যে এইটার একটা সিকুয়েল থাকছে আমাদের পরের ভিডিওতেই, এই বাঁকুড়ার চালিডিহি গ্রাম নিয়েই। কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। পারমিতা দিয়ে এই সিরিজটা খুব সুন্দর করে বানিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। রুদ্রনীল সাহা বলছে, লাভ ফ্রম ক্যানাডা। ক্যানাডাতে বসে উইকেন্ডে বা আফটার ওয়ার্ক উইকডেজের ডিনার খেতে খেতে তালদিঘির এপিসোড শুনি, ঠিক লাভ। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদের কন্টেন্টে টিউন ইন করার জন্য, আমাদের চ্যানেলে টিউন ইন করার জন্য, খুব ভালো লাগলো। ডেফিনেটলি পারলে আমাদের এই কাজটা যারা বাইরে থাকেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, সকলের সাথে একটু শেয়ার করবেন, যাদের ইন্টারেস্ট আছে অবভিয়াসলি তাদের সাথে একটু শেয়ার করবেন। কারণ অনেকেই এরকম আপনার মতো কমেন্ট করে যে আমাদের গল্প শুনে তারা খুব রিলেট করতে পারে তাদের হোমল্যান্ডের সাথে। থ্যাংক ইউ সো মাচ। দেবশ্রীদির লেখা এক ঝড়ের রাতে গল্পে একটা কমেন্ট পড়েছে। দীপ চক্রবর্তী বলছে, থ্যাঙ্কস টু দ্য রাইটার ফর সাচ আ বিউটিফুল স্টোরি। সত্যি কথা, আপনারা যেরকম আমাদের কাজ অ্যাপ্রিসিয়েট করেন, ডেফিনেটলি কিন্তু টাইম নিয়ে আমরা পোস্টারে সবসময় মেনশন করি, ডেসক্রিপশনে মেনশন করা থাকে অথারের নাম। কিছু কিছু গল্পে স্ক্রিপ্ট রাইটার থাকেন, যেরকম তালদিঘির ম্যাক্সিমাম গল্পগুলোতেই। তো সেই জায়গাগুলোতে স্পেশালি যেখানে অথাররা কাজ করছেন, তাদের নিজেদের মৌলিক গল্প আমাদেরকে দিচ্ছেন, আমাদের সাথে কাজ করছেন একসাথে, তাদের এফর্টটাকেও কিন্তু অলওয়েজ প্রাধান্য দেবেন। তাদের লেখা নিয়ে কমেন্ট করবেন, তাদেরকে জানাবেন, বা ভালো কমেন্ট পড়লে আমরা নিজেরা স্ক্রিনশট নিয়ে তাদেরকে পাঠাই। এতে মানুষে কাজ করতে অনুপ্রেরণা পায়। আর সবাই তো ব্যস্ত আজকালকার দিনে, নিজের কাজের একটা অ্যাপ্রিসিয়েশন পেলে সবারই ভালো লাগে, যে কাজ করছে তার তো ডেফিনেটলি ভালো লাগে। তাহলে আজকের মতো আড্ডাটাকে এখানেই র্যাপ আপ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।